ইরানের মাটিতে মার্কিন সেনারা গেলে কঠোর পরিণতির হুমকি তেহরানের। জীবিত ফিরতে পারবে কি তারা? তছনছ কেন বাহরাইন, কুয়েত? ব্রিটেনের ক্ষমতায় ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। ইসরায়েল বিরোধী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পারবেন ইরান ও গাজা যুদ্ধ থামাতে? 50 বছরের পুরনো পাইপলাইন চালু করে হরমুজ বাদ দিয়ে নয়া রুট খোলার ষড়যন্ত্র আমেরিকা। এবার ইরানের ভেতরে আমেরিকা সেনারা ঢোকার দুঃসাহস দেখালে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের স্বরাষ্ট্র বাহিনী। সেই সাথে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান আর ইরাকে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন হামলার তাণ্ডব চালিয়েছে ইরান। ইরানের হামলায় রীতিমতো তছনছ হয়ে গেছে এসব দেশ। আর 3 মার্কিন সেনার হত্যার জেরে ইরানের সামরিক বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা আর বিস্তৃতি বাড়িয়েছে ট্রাম্প বাহিনী। এমন অবস্থায় আমেরিকার সাথে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। টানা নবম রাতের মতো ইরানের আজারবাইজান, বুশের সিস্তান বেলুচিস্তান প্রদেশ সহ উত্তর আর দক্ষিণাঞ্চলের আরও ভেতরের দিকে দফায় দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহার শহর। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা হলেও ব্যাপক তাণ্ডবের লক্ষ্য ছিল মূলত ইরানের তেলের মজুত আর স্থাপনা। হামলার প্রমাণ হিসেবে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ প্রকল্পে হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। এর তদন্ত করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন। এমন অবস্থায় মার্কিন স্থলবাহিনীকে হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাহলে কি ইরানে স্থলাভিযানে নামতে যাচ্ছে মার্কিন বাহিনী? ইরান খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক দিক থেকে তাদের প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আর কিছু ড্রোন অবশিষ্ট আছে। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভবত 3 জন মহান দেশপ্রেমিকের সম্মানে আমরা আবার খুব কঠোর হামলা চালিয়েছি। ইরানে ব্যাপক হামলার পেছনে এবার মার্কিন সেনা সদস্য নিহতের নয়া অজুহাত দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিহত সেনার সংখ্যা 3 জন বললেও এটি বাড়তির পথ ধরেছে। উত্তর ইরাকে ভূপাতিত ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় গত 18 জুলাই এক মার্কিন সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে সেন্টকম। বলা হয়েছে, জর্ডানেও ইরানের হামলার স্থানে মানবদেহের কিছু অজ্ঞাত অবশিষ্টাংশ পাওয়া গেছে। ওই হামলায় অন্তত 2 সেনা সদস্য নিখোঁজ ছিল। এছাড়া হরমুজের নিয়ন্ত্রণ নিয়েও একতরফা দাবি করেছেন ট্রাম্প। তার দমভক্তির রেশ থাকতেই হরমুজে একাধিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জবরদস্তিতে ট্যাঙ্কার দুটি IRGCর নির্ধারিত পথ এড়িয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। এদিকে মার্কিন বাহিনী উত্তেজনার বশে খার্গ দ্বীপসহ দক্ষিণ ইরানে অভিযান চালানোর অপচেষ্টা করলে হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী স্থল অভিযানের দুঃসাহস দেখালে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছে IRGC। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। এই ধরনের প্রতিক্রিয়া মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের আগাম ইঙ্গিত বলে মনে করছেন সমর বিশারদরা। একই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন সেনাদের স্বাগত জানাতে প্রতিটি মিনিট গুনে অপেক্ষায় আছে ইরানের সেনারা। যুদ্ধের যে কোনো ধরনের সম্প্রসারণের একমাত্র দায় শুধুই আমেরিকার। আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আর তাতে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আমরা বারবার জোর দিয়েছি, আবারও জোর দিয়ে বলছি যে এই অঞ্চলের কোনো দেশের প্রতি আমাদের কোনো বৈরিতা বা শত্রুতা নেই। আমেরিকার হামলার কঠিন জবাব দিতে বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আকাবা বিমানবন্দরে, কুয়েতের আল আদিরি ক্যাম্প আর সিরিয়ার আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে IRGC। বলা হয়েছে, এতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর পরিবহন বিমান C-17 এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাজে ব্যবহার করা P-8 বিমান আর কুয়েতে মার্কিন বাহিনীর MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইরানের আকাশে শত্রুপক্ষের একটি MQ-9 ড্রোন ধ্বংসের দাবিও করেছে IRGC। ইরানের হামলায় আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছে বাহরাইন।
আগামী 5 বছরের জন্য ব্রিটেনের ক্ষমতা নিলেন ফিলিস্তিনপন্থী নেতা ও ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহাম। সোমবার বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে দেশের অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমন এক সময় বার্নহাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন যখন বিশ্বে চলছে দুটি যুদ্ধ, ইরান ও আমেরিকা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তাই গোটা বিশ্বের নজর বার্নহামের পররাষ্ট্র নীতির দিকে। ইসরায়েলের প্রতি কঠোর মনোভাব পোষণ করা বার্নহাম কি ইরানের পক্ষে অবস্থান নেবেন? ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। আন্তর্জাতিক অঙ্গনে খুব পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে থেকে সোচ্চার থেকেছেন তিনি। এমনকি তার দল লেবার পার্টি ও বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যার সময় নিশ্চুপ ছিল, তখন তিনি ছিলেন সরব। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব আর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হবেন, নেবেন ব্যবস্থা, দেয়া হবে নিষেধাজ্ঞাও। এমনকি ইসরায়েল সরকারকে দেয়া সামরিক সহায়তা থেকেও সরে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ইরানে মার্কিন হামলার শুরু থেকেই সাফ জানিয়েছেন এই যুদ্ধে জড়াবে না তার দেশ। বলেছিলেন এই যুদ্ধ যুক্তরাজ্যের নয় এবং তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে পারবে না আমেরিকা। এরপর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোশানলে পড়েন স্টারমার, তবুও সরে যাননি নিজ অবস্থান থেকে। এখন প্রশ্ন উঠেছে, ফিলিস্তিনপন্থী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও পূর্বসূরির পথে হাঁটবেন নাকি হাত মেলাবেন আমেরিকানদের সাথে? বিশ্লেষকরা বলছেন, নয়া প্রধানমন্ত্রী বার্নহাম শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের কট্টর সমালোচক। ম্যানচেস্টারের মেয়র থাকার সময়ে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের ব্যাপক সমালোচকও ছিলেন তিনি। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে মিত্রদের সাথে স্বার্থ রক্ষা করে সুসম্পর্ক গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই 10 ডাউনিং স্ট্রিটে দেয়া প্রথম বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নতি, অভিবাসন ব্যবস্থা ও রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে তোলার আশ্বাস দেন। এছাড়া আঞ্চলিক ও বিশ্ব মিত্রদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সহ মিত্র ইউক্রেনকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। তবে বক্তব্যে সরাসরি ইসরায়েল বা ইরান যুদ্ধ নিয়ে কোনো কথা বলেননি তিনি। তাই ইরান যুদ্ধে বার্নহামের অবস্থান কি হবে তা নিয়ে এখন চলছে নানা জল্পনা। আমি ব্রিটেনের উন্নয়নে একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করব, সাথে আন্তর্জাতিক অংশীদারদের কাছে প্রতিরক্ষা বিষয়ক প্রতিশ্রুতি রক্ষায় ন্যায্য ও টেকসই উপায় বের করব। আমরা আবারও একটি প্রতিরোধমূলক শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলার চেষ্টা করব। অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য ও জার্মানির সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে শায়েস্তা করতে এবার নয়া এক ষড়যন্ত্র করেছে আমেরিকা। ইরানকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে ইরাকি তেল নিতে প্রায় 50 বছর ধরে অকেজো থাকা 800 কিলোমিটার দীর্ঘ ভূমধ্যসাগরীয় পাইপলাইন পুনর্নির্মাণ করতে যাচ্ছে বাগদাদ। আর তা সফল করতে আমেরিকার মধ্যস্থতায় সিরিয়ার সাথে ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক। দৈনিক 20 লাখ ব্যারেল তেল পরিবহনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া মেগা প্রজেক্ট মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। হরমুজ প্রণালীকে বাদ দিয়ে বিকল্প পথে যাবে ইরাকের তেল। দীর্ঘদিন বন্ধ থাকা ভূমধ্যসাগরীয় তেল পাইপলাইন নতুন করে চালুর ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক ও সিরিয়া। জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল করতে হাতে নেয়া এই প্রকল্পের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে আমেরিকা। 1952 সালে তৈরি হওয়া পাইপলাইনটি দৈনিক 3 লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারত। পুনর্নির্মাণের কাজ শেষ হলে প্রতিদিন এটি পরিবহন করতে পারবে 20 লাখ ব্যারেল তেল। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া যখন ইরানের পক্ষ নেয় তখন এটিকে বন্ধ করে দিয়েছিল বাগদাদ। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি অকেজো হয়ে পড়ে।
উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত প্রায় ৮০০ কিলোমিটার বিস্তৃত এই পুরনো পাইপলাইন নতুন করে চালুর প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ড্রিলার ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক একটি নির্মাণ সংস্থা। ইরাক ও সিরিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই প্রকল্প দেশ দুটোর জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করবে, একই সাথে বৃদ্ধি করবে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা। বিশ্লেষকেরা বলছেন এই প্রকল্প মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বৃদ্ধির চলমান কৌশলের একটি অংশ হিসেবেই কাজ করবে। ভূমধ্যসাগরীয় পাইপলাইন চালুর মেগা প্রজেক্টের ঘোষণা প্রথম আসে ইরাকের নতুন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়। মার্কিন শীর্ষ কূটনীতিকরা মনে করছেন এই পাইপলাইন কেবল জ্বালানি রুট নয়, বরং পুরো লেভান্ট বা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠার একটি বড় সুযোগ হিসেবে কাজ করবে। হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলার প্রক্রিয়া হিসেবে সম্প্রতি ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র মোট ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি এবং অংশীদারিত্বের ঘোষণাপত্রে সই করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং পাইপলাইন পুনর্নির্মাণের মতো বড় বড় সব প্রকল্প। ইরাকের অর্থনীতি মূলত অপরিশোধিত তেল রপ্তানির উপর গভীরভাবে নির্ভরশীল। দেশটির জাতীয় রাজস্ব আয়ের প্রায় ৯০% যোগান আসে তেল বাণিজ্য থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে হরমুজ প্রণালীর সংকট ইরাকের জ্বালানি তেল নির্ভর রাজস্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে সিরিয়ার সঙ্গে পাইপলাইন পুনর্নির্মাণের এই চুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। তবে ধারণা করা হচ্ছে প্রায় ৫ দশকের পুরনো পাইপলাইন নতুন করে চালু হতে আনুমানিক ২ থেকে ৩ বছরের বেশি সময় লাগতে পারে। ইরাক ও সিরিয়ার পাইপলাইন চালুর ব্যাপারে ইরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।